নিবেদিতা অনলাইনে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি প্রভাতদার কাছে। প্রভাত রায়, আশা করি কিছু বলার দরকার নেই, কারণ বিখ্যাত পরিচালক, বহুদিনের আমাদের নিজেদের লোক। হ্যাঁ প্রভাত দা, আপনাকে স্বাগত আমার চ্যানেলে। আর পাশে যিনি বসে আছেন ওর নাম একতা ভট্টাচার্য, প্রভাতদার মেয়ে কাম নতুন যে আত্মজীবনী প্রভাতদার বেরিয়েছে ক্ল্যাপস্টিক, তার সহলেখিকা। তো আমরা আজকে এই দুজনের সঙ্গে গল্প করব এবং প্রভাতদার যে জীবনের ছোট ছোট ঘটনা এবং সহস্র ঘটনা, মানে সেই প্রচুর রঙিন ঘটনার যে ঝুলি থেকে আমরা কিছু কিছু মুহূর্ত তুলে আনবো। তো সেই জন্যই আজকে আমরা এসছি। তো একটা তোমাকেও স্বাগত। হ্যাঁ, কারণ তুমি এত রিসার্চ করে বইটা করেছো এবং আমি পড়েছি বইটা। প্রভাতদার সম্পর্কে অনেকই জানতাম, আরও অনেক কিছু জানলাম। তো আমার মনে হলো যে গল্পটার মধ্যে যদি তুমি না থাকো খুব ইনকমপ্লিট হয়ে যাবে ব্যাপারটা। সেই জন্য আমার মনে হলো যে আমরা সবাই তিনজনে বসেই গল্পটা করি, তাই না প্রভাতদা? বলুন। হ্যাঁ, আচ্ছা, এখন কেমন আছেন প্রভাতদা? এখন আগে ভালো আছে। ভালো আছেন? এবং এই বইটা বেরোনোর পর আবার নিজেকে একটু উজ্জীবিত লাগছে? হ্যাঁ, নিশ্চয়ই। বড় করে বলতে চাই যে এটা আমার স্ত্রী স্বপ্ন দেখেছিল, এটা আমার আত্মজীবনী দেখি, লিখবো লিখবো করে লেখা হয়নি। তারপরে সে চলে গেল, যাওয়ার পরে একটা এলো আমার জীবনে, আমার মেয়ে। ও আসার পরে ও একই কথা বলতে শুরু করলো যে তোমার আত্মজীবনী লেখা উচিত, দেখুন। তাহলে আমার লেখার মুড ঘুর নেই। বলে আমি লিখবো, তুমি শুধু আমাকে ধরিয়ে দাও কি করতে হবে। আমি গল্পটাও আমার জীবনের পরে ঘটনা বলেছি, ওকে কথায় কথা বলেছি, সেগুলো সুন্দর করে লিখেছি। এত ভালো লিখেছে তোমার নিজেরই বিশ্বাস হচ্ছে যে আমি লিখিনি, আমি লিখেছি। খুব ভালো লিখেছে এবং বইটা অনেকে পড়ছে শুনলাম। প্রভাতদার সঙ্গে আমার অনেক আগে থেকে পরিচয়। ইনফ্যাক্ট আমি যখন সানন্দায় ছিলাম তখন আমি তখন ছোট ছোট রিনাদি আমাকে দিয়ে মডেলিং করাতে, এবং উনি তখন আমাকে পছন্দও করেছিলেন। আমার দুর্ভাগ্য যে আমি প্রভাতদার সঙ্গে কাজ হয়নি, কারণ আমি নিজে একদম কনফিডেন্ট ছিলাম না যে আমি অভিনয় করতে পারবো বলে। কিন্তু না, প্রভাতদার এই কথাটা আমি বলে রাখি, দর্শকদের একটু বলে রাখি আপনার সম্পর্কে, যে যারা ধরুন এখনকার যে জেনারেশন, যারা প্রভাতদা সম্পর্কে ঠিক মতো অতটা জানেন না, তাদের বলে রাখি যে প্রভাতদা এমন একজন আমাদের বাংলার লোক, যিনি একই সঙ্গে রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, উত্তম কুমার, আমজাদ খান, এদের সবার সঙ্গে কাজ করেছেন। মানে একদম প্রপারলি কাজ করেছেন। এবং তার সঙ্গে আর কে নয়, আমি এই কটা নাম শুধু বললাম কারণ গল্পের মধ্যে দিয়ে আরো নামগুলো চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই এতগুলো লোকের সঙ্গে কাজ করেছেন এবং প্রত্যেকের সঙ্গে বন্ধুর মতো ছিলেন। এত রঙিন জীবন চাপা পড়েছিল এতদিন, সেটাই খুবই আশ্চর্যের, কারণ খুব প্রভাতদা নিজেকে জাহির করে বলতে পারেন না এবং বলতে চান উনি অনেক সময়, কিন্তু এই যে একতা ওটাকে ইয়ে করে করে ব্যাপারটাকে জাগিয়ে তুলেছে। তো ঘটনা যেটা ধরুন আপনি বইতে লেখেননি অমিতাভ বচ্চন সম্পর্কে, সেরকম যেটা লেখেননি সেরকম কোনো ঘটনা বলতে পারেন? এরকম তো অনেক ঘটনাই আছে, কারণ খুব মজার ঘটনা, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন মিলিয়ে একটা ঘটনা কোনো যদি বলেন। আমার একদিন একটা ঘটনা ঘটেছিল। আমরা তখন দার্জিলিং শুটিং করছি, অনুসন্ধানে। তো আমরা সেবারে সেই শুটিং এতে জয়া ভাদুরী গেছিল ওখানে শুটিং এতে। তো আমরা শুটিং থেকে ফিরেছি, ওরা ছিল এভারেস্ট হোটেলে, মাউন্ট এভারেস্ট হোটেল। তো আমরা ওদের ছেড়ে দিয়ে তারপর আমরা নিচে নেমে যাবো, নিচে একটা অন্য হোটেলে আমরা ছিলাম। আপনারা কে কে? ডিপার্টমেন্ট টেকনিশিয়ানরা। আর ওদের জয়া অমিতাভকে ছেড়ে? জয়া, অমিতাভ, আমজাদ খান, ওরা সব যেটা হয় যে তোমরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, হঠাৎ একটা গাড়ি বলে একটা অমিতাভের জোরে আওয়াজ, আর ছেলে ছিটকে এসে পড়লো পায়ের কাছে। তো আমরা তুললাম, কি হয়েছিল? ওকে অমিত কি হয়েছে? বলে আরে ওই জয়ের গায়ে হাত দিচ্ছিল, ধাক্কা মেরেছিল। তো আমরা ওকে মারতে দিচ্ছি, এটা বল প্লিজ আপনারা মারবেন না, আমি অমিতাভের মার খেয়েছি, আমার আবেজটা আসতে হয়ে যায়। তুমি যে ওনার ইয়ে লিখতে এলে, হ্যাঁ, তোমার সঙ্গে ওনার যোগাযোগটা কি করে হলো? বাবির কাজ আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। আমি যেই সময়, আমি সবসময় এটা বলে থাকি, যেই সময় আমার দিল তো পাগল হে বা কুছ কুছ হোতা হে এইসব ছবি নিয়ে একটু মাতামাতি করা উচিত ছিল বেসিক্যালি, কিন্তু সেই সময় আমি লাঠি, শ্বেত পাথরের থালা, প্রতিকার, পাপি এগুলো নিয়ে বেশি ফ্যাসিনেটেড ছিলাম। আর আমি ভীষণভাবে প্রভাত রায়কে সব জায়গায় খুঁজতাম। এটা কেন আমি আজও জানি না।
আচ্ছা। অদ্ভুত কানেকশন, একটা সম্মান ভালোবাসা যা হোক একটা ফিল করতাম ওই বয়সে, এবং সেটা আমার বাবা মা খেয়াল করেছিল। সেটা আনন্দলোক হোক বা যে কোনো বড় ও পুরস্কার, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার সেই আনন্দলোক ম্যাগাজিন হোক বা কোনো পেজশ্রী ম্যাগাজিন হোক যা হোক, আমি দেখতাম বাবির ছবি আছে কিনা, বাবির ইন্টারভিউ বেরিয়েছে কিনা। এবং পরবর্তী ক্ষেত্রে মানে আরো ধরো, এটা আমি বলছি যখন আমার বয়স 7-8 বছর কি 8-9 বছর, আস্তে আস্তে ভীষণভাবে আমার ওই পার্টিকুলারলি অনেকেই লাঠি বা শ্বেত পাথরের থালা নিয়ে ইয়ে করে, আমার সবচেয়ে প্রিয় ছবি প্রতিকার। আচ্ছা, হ্যাঁ, মানে চিরঞ্জিত। চিরঞ্জিত তো ইয়ে তো বটেই, কিন্তু ওভারঅল যে গ্র্যান্ডারের ছবিটা তৈরি হয়েছিল বা যে স্কেপে তৈরি হয়েছিল, ওই রকম অ্যাকশন সিকোয়েন্স, ওরকম গান, একটা ফুল কমার্শিয়াল ছবি যেটাকে আমরা বুঝি, ভিক্টর ব্যানার্জি, রাইট, ওই ফেট্টি বাঁধা সিন। হ্যাঁ, ফেট্টি বাঁধা, কারেক্ট। হ্যাঁ, হ্যাঁ, ওই যেটা রয়েছে যে ফেট্টিটা কি করে বাঁধবে। হ্যাঁ, হ্যাঁ। তখন ওই বয়সে আমাকে মনে হচ্ছিল কোন পরিচালক এরকম বানাচ্ছে আর কি। হ্যাঁ, সাধারণত লোকে তো অ্যাক্টরদের উপরই ক্রাশটা হয়, মানে হ্যাঁ। কিন্তু তুমি যেহেতু নিজে ভেতর থেকে, হ্যাঁ, যেহেতু আমি নিজে একটা কোথাও গিয়ে আস্তে আস্তে স্বপ্ন দেখছি হয়তো ডিরেক্টর হওয়ার, আমি হয়তো হ্যাঁ। বুঝতেও পারছি না, ও সেইটা তোমাকে ওই হ্যাঁ। ডিরেক্টরের প্রতি আকর্ষণটা জাগিয়েছে। ইট মোর লাইক হি ওয়াজ ইন্সপায়ারিং। হ্যাঁ, আমাকে অলরেডি উনি তখন ইন্সপায়ার করতে শুরু করে দিয়েছেন, এবং ভুল বানান হোক বা যাই হোক আমি স্ক্রিপ্ট লিখতে শুরু করেছিলাম Okay. আমার 10-11 বছর বয়সে। শর্ট ডিভিশন করা, ক্যারেক্টার আচ্ছা। কোন ক্যারেক্টারকে প্লে করবে, মানে তোমার অনেক ছোট বয়স থেকে ছোট এটা। বয়স থেকে। হ্যাঁ, আই ওয়ান্টেড টু বিকাম আ ডিরেক্টর লাইক হিম, আমি বাবির মতনই ডিরেক্টর হতে চেয়েছিলাম। হ্যাঁ। তারপরে তো বাদ বাকি সমস্ত ছবি দেখেছি, এবং তারপর মানে সমস্ত ছবি দেখার পর যেটা মনে হয়েছে আইডলাইজ করা, হ্যাঁ। তার মতন হতে চাওয়া, তো সেইখান থেকে প্রভাত রায়ের প্রতি সম্মান ভালোবাসা। আমি 25 বছর ওয়েট করেছি সেটার জন্য। প্রভাতদা, ওই যে ঘটনাটা যেটা আমি একটু ছোট করে বলি, যে এই অমানুষী শুটিং চলছে, সেই সময় একটা খাঁড়িতে ঢুকে গেছে স্টিমার, এবং এটা আমি শুনেছিলাম আরেকজনের কাছে, স্টিমারটা খাঁড়িতে ঢুকে গেছে, এমন সময় সবাই ভয় পাচ্ছে, শর্মিলা ঠাকুরও ভয় পাচ্ছেন, সবাই ভয় পাচ্ছেন আপনারা, হ্যাঁ, যে বাঘ আসবে, কি হবে, ঠিক মতো রাস্তা চেনা যাচ্ছে না, অন্ধকার, তখন একটা মিটমিটে একটা আলো জ্বলছে, এবং সেখানে একটা তেলে ভাজার দোকান, সেখানে আপনি গেছেন গিয়ে, না ও শক্তিদা গেছিলেন, সব মানে উনি গেছিলেন, গিয়ে বললেন পরিচালক যে এখানে একটু মুড়ি তেলে ভাজা হবে, তখন যখন সে তেলে ভাজাটা দিতে আসে দেখে উত্তম কুমার, এটা দেখে তার মধ্যে এমন একটা হয় যে এইখানে এই খাঁড়ির মধ্যে একটা নৌকোর একটা এর মধ্যে উত্তম কুমার, তখন আপনারা যে ভয়টা পেয়েছিলেন সেটা তখন হাজারো লোককে মানে বলে দেওয়াতে হাজারো হ্যাজাক নিয়ে চলে এসছে, এবং সঙ্গে সঙ্গে ওই জায়গাটা আলো হয়ে গেল। তো এটা তো আমরা জানি। তারপরের ঘটনাটা কি হয়েছিল একটু? তারপরে ঘটনা ওকে বলা হলো যে আমরা খুঁজে পাচ্ছি না সন্দেশখালিটা, যেখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল, তো ওরা তখন লোক দিল, বলে আমরা লোক দিচ্ছি, কারণ আমাদের যে লঞ্চের ড্রাইভার ছিল সেটা কলকাতার ছিল, সে চিন্তা না খাড়িতে কী করে যেতে হয়, তো ওদের ওখানকার লোক এসে ওই গাছের গন্ধ শুকে শুকে কীভাবে যেন ওরা বার করে, আচ্ছা, করে নিয়ে আমাদের ঠিক জায়গায় পৌঁছে দিল। হ্যাঁ, এটা তো একটা। আর এরকম মানে এই অভিজ্ঞতাটা তো ভীষণ অসাধারণ একটা অভিজ্ঞতা। আর একটা খুব মজার অভিজ্ঞতা আমি শুনছিলাম যে আপনার আর এমন একটা শুটিং হয়েছিল যেখানে আমজাদ খান, অমিতাভ বচ্চন, মানে সব ছেলেদের একটা গ্রুপ বাইরে আপনাকে প্রভাতী বলাকে একটু প্লিজ শেয়ার করুন। ওটা ওই আমাদের 3-4 বার শুটিং হয়েছে, ওখানে 3-4 বার শুটিং হয়েছে, তো একবার কোনো মানে ফিমেল অ্যাক্ট্রেস ছিল না, না রাখি ছিল না, প্রেমা নারায়ণ ছিল না, কেউ ছিল, শুধু কিছু ছেলে আর আমি আর শক্তি সামন্ত। তো হঠাৎ ওই আমজাদ খান ছিল, এবারে কোনো বিয়ে নেই, লেডিস অ্যাক্ট্রেস নেই, না কেউ নেই, বলে দেখছি কি আমাদের মুড আসছে না করার, এক কাজ করো তুমি শাড়ি পরে এসো, আমরা তাহলে দেখি তোমাকে দেখান্ত একটা মেয়ে আছে এখানে। হ্যাঁ, তারপরে অমিতাভ বচ্চন আপনাকে প্রভাতী করে ডাকছিল, তবে সত্যি বলে কি ব্যাপার না, অন্তত একটা মেয়ের নাম তো ডাকি। এইটা আচ্ছা প্রভাতদা, আমরা মানে আমি এতেও পড়লাম এবং আমি শুনেওছি যে আপনার সঙ্গে সুচিত্রা সেনের একটা কাজ করার কথা হয়েছিল, হ্যাঁ, তো সেটার বিষয়ে যদি কিছু বলেন। আসলে আমি যে প্রডিউসারের ছবি করছেন তখন চণ্ডীমাতা ফিল্মসে, প্রতিদান প্রতিকার, তাদের সঙ্গে সুচিত্রার সাথে খুব মানে ঘনিষ্ঠতা ছিল, মানে ওদের অনেক ছবি উনি করেছিলেন। আচ্ছা, তো আমার প্রতিকার হিট করার পরে আমাকে উনি বললেন প্রণব বোস যে ম্যাডামকে চল কর, ম্যাডাম সেনকে নিয়ে।
বলে আমার সাথে আলাপই নেই, চল আমি আলাপ করে দিচ্ছি। উনি ফোন করলেন এবং পুরো আমাকে নিয়ে গেলেন। তো আমি একটা কিছু তখন প্রতীকের স্ক্রিপ্টটা রেডি ছিল, প্রতীক কি কি ছবিটা ছিল? প্রতীক প্রতীক, আচ্ছা। সেটা নিয়ে গেলাম ওনাকে, ওই যে চরিত্র রাখি করেছিল ওইটা। তো দারুণ ভালো ব্যবহার, মানে ধারণা করা যায় না। এসে বসলেন, আমাকে বললেন যে আপনি তো বোম্বেতে কাজ করেছেন, এখানে কেমন লাগছে? মানে এখানে লাগছে সবাই ভালো, তো বোম্বেতে মানুষ অনেক বেশি মানে কাজ নিয়ে মেতে থাকে, বন্ধুত্ব ফন্ধু হয় না ওখানে, কিন্তু এখানে একটা অ্যাটমসফিয়ার হয় যেটা বন্ধুত্বপূর্ণ হয়ে কাজ হয়। বলে বা ভালো তো, তাহলে আপনি কী করছেন এখন? আমি একটা ছবি ভাবছি প্রতীকার, এই প্রতীক, তো তাতে আপনার একটা যে চরিত্র আছে যদি করেন তো বলুন বলুন বলুন। তখন সেই সময় মুনমুন এসে গেল, বলে বাহ বলতো আমাকে নিয়ে ছবি করো না, মাকে নিয়ে করতে এসছো? আমার কারণ তোমার মা তোমাকে অনেক সুন্দর, তাই যাই হোক। তাই বলে যে আমি তো ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম। তাই বলে যে ম্যাডাম প্রথম দিন আপনাকে গল্প শোনা নার্ভাস ঠিক বলে হ্যাঁ, তাদের কী করতে হবে? খাওয়া দাওয়া করলে ভালো হয়। আমি পরিষ্কার বললাম, বলে কী খেতে ভালোবাসেন? আমি আলুর চপ মুড়ি। তো উনি আবার সে ড্রাইভারকে পাঠায় আলুর চপ মুড়ি দিয়েছে, খাওয়া দাওয়াই হলো। বলো কালকে শুনবো স্ক্রিপ্ট, ঠিক আছে। তারপরের দিন গেলাম, স্ক্রিপ্ট শুনলেন পুরো বসে বসে, করে বললেন যে কোন চরিত্রটা আমার? আমি এই চরিত্রটা, মায়ের চরিত্র। তো বলে দেখুন কথা বলে আমি যদি ফিরে আসি তাহলে পুরো ছবিতেই আমি থাকবো, এরকম একটা চরিত্র হলে করতে পারি। ওই খাপছাড়া একটু একটু থাকবে, এরকম আমি করবো। মানে আপনি ওই স্ট্রিপ করে নিয়ে গেছিলেন যে আপনার চরিত্রগুলো বলে চলে স্ট্রিপ করা থাকবে না, পুরো স্ক্রিপ্টটাই আমার থাকবে। হ্যাঁ, যে ক্লিপ দিয়ে আটকে নিয়ে গেছে কথাগুলো, পুরো স্ক্রিপ্টটা আপনি আমার যেটা করবেন সেটা করবো। তার মানে ঠিক দেখছি প্ল্যান ভেবে আসুন, গানের গল্প লিখুন, আমি করবো। তো আমি তখনই নাম বলেছিলাম জননী, খুব ভালো নাম, করুন করুন, কিন্তু আর হয়নি, করা হয়নি। তখন তারপরে আর আপনার না, তারপরে প্রতীক করলাম, প্রতীকের পরে অন্য একজন প্রডিউসার এলো, সেখানে একটা গল্প মানে পছন্দ করলো, অন্য গল্প। তো আমার হয়ে উঠলো না। হ্যাঁ, হয়ে উঠলো না, মানে উনি আপনাকে বলেছিলেন কিন্তু আপনার হয়ে উঠলো না। বাবা, এটা খুবই মানে আশ্চর্যের ব্যাপার, কারণ সুচিত্রা সেন বলেছেন আপনি করুন। হ্যাঁ, কিন্তু ওনার পছন্দ মতো গল্প লিখতে হবে। যেমন উত্তর ফাল্গুনি, মানে পুরোপুরি উনি ওই ধরনের, মানে প্রডিউসারকে বললাম দেখো ওই ধরনের করার রিস্ক করছে, যদি পছন্দ না হয় তাহলে মুশকিল হয়ে যাবে, টাইম ওয়েস্ট দরকার নেই, আমরা যাবো করছি। তখন সুচিত্রা সেন মানে কিরকম বলছে, মানে উনি প্রণয়ের পাশা টাশা হয়ে গেছে সব? হ্যাঁ, সব প্রণয়ের পাশা ছেড়ে দিয়ে চলে গেছেন? হ্যাঁ। ও, মানে প্রণয়ের পাশা হয়ে যাওয়ার পরে উনি এখন অন্তরালে চলে গেছেন, তারপরে আপনি গেছিলেন? 88। ও আচ্ছা, মানে সদ্য উনি এটা করেছেন, মোটামুটি কাজ বন্ধ তখন মঞ্চ বন্ধ। যদি প্রভাত রায় একটা সেরকম স্ক্রিপ্ট নিয়ে তারা হয়তো করতেন। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এটা একটা বড় ব্যাপার যে একটা স্ক্রিপ্ট নিয়ে গেলে উনি করতেন। তারপরে মুনমুনের সঙ্গে আপনার ছবি হয়েছে? না, মুনমুনের সঙ্গে হয়নি। মুনমুনের সঙ্গে অদ্ভুত ব্যাপার হচ্ছে, একবার কথা হয়েছিল ছবির, তো মেকআপ রুমে বললাম অমুক স্টুডিও মেকআপ রুমে আছি, তুমি বেশি গল্পটা শুনে দাও। আমি গল্প শোনাচ্ছি, মাঝে মাঝে এই অনেক অমুক কাকা একে ডাকছে, ওকে ডাকছে, এই জলটা দিয়ে যা, ওটা দিয়ে যা। আমি তো থেমে গেলাম, আমি সবগুলো করে না, পরে গল্প শোনাবো, আর শোনাই না। তোমার কাজগুলো আপনি সেরে নাও, তারপরে গল্প শুনুন। আর আপনি শোনাননি, আপনার রাগ হয়ে গেছিল? কি শোনাতে গিয়ে স্ক্রিপ্ট পড়ছি আর মন দিয়ে, ওকে ডাকছে, চা দিয়ে যাও, কফি দিয়ে যাও, এই জল দিয়ে যাও। আপনি এত সিরিয়াস একজন পরিচালক, মানে আপনি শক্তি সামন্তর অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আপনি ঋষিকেশ মুখার্জির সঙ্গে কাজ করেছেন, আপনি মানে বাঘা মানে যারা ধরুন একদম মানে প্রথম সারির পরিচালকদের সঙ্গে আপনি অ্যাসিস্ট করার পরে নিজেকে তৈরি করে, এখন তো সবাই এমনি আসে, আপনি নিজেকে সম্পূর্ণরূপে তৈরি করে তারপরে আপনি এসছিলেন, এবং ওখানে হিন্দি ছবি দিয়ে আপনি শুরু করেছিলেন, ঠিক আছে। এইবার এখন যে যারা পরিচালক হচ্ছে, ছবি দেখেন বাংলা ছবি, এখনকার ছবি? আমি তো নন্দনে আছি, দেখতেই হয়, রিভিউ কমিটিতে আছি নন্দনে। আচ্ছা, তো আপনার এখনকার ছবি সম্পর্কে কি মতামত, অনেস্টলি বলবেন? অনেস্টলি বলছি, একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে ছবির টেকনিক্যাল কাজগুলো খুব ভালো করার চেষ্টা করছে সবাই, খুব, কিন্তু গল্পটা ভাবছে না। যেমন তরুণ মজুমদার, তপন সিনহা বা অজয় কর, এরা গল্প ভাবছে না, গল্পটা এরা মানুষ টাচ করে, মানুষের মনকে জয় করে, তারপরে সে টেকনিক্যালি করো।
আমি বলি কি, যদি ভাত বা রান্নাটা খাবারটা ভালো হয় তাহলে কলা পাতা দিলেও খেয়ে নেয়, কিন্তু এরা কলা পাতা না, প্লেটটা সাজাচ্ছে কিন্তু খাবারটা ভালো না, এই হচ্ছে। না মানে আপনি একটু উদাহরণ দিয়ে বলুন, আপনার যা বয়স এবং আপনার যা তাতে আপনি একটু যদি সমালোচনামূলক ভাবেও করেন, যার করবেন তার আপনি একটা নির্দিষ্ট করে বলতে পারেন কোন ছবি বলছি, গল্পগুলো আপনি একটা ছবি দিয়ে প্রকাশ করে বলুন উদাহরণস্বরূপ। গল্পগুলো মানুষের কোনো টাচ করছে না, যেমন সব এটা একমাত্র শিবপ্রসাদ, নন্দিতা, ওদের গল্পগুলো টাচ করে মানুষ মনে। আর কৌশিক গাঙ্গুলি, সুজিত করে ভালো ছবি করে, টেকনিক্যালি খুব ভালো করে, কিন্তু আমার মনে হয় গল্পটা এত চিন্তা করে। তাহলে আপনি বলেই দিলেন 1 2 3 করে শিবপ্রসাদ। হ্যাঁ, 1 2 3 করে কিছু নেই। হ্যাঁ, মানে আপনার মনে হচ্ছে যে কৌশিক আর শিবু খুব ভালো, গল্পটা বলে ওরা ঠিক করে, আর টেকনিক্যালি খুব ভালো কাজ করে সুজিত। আচ্ছা, প্রভাতদা, আবার আমি একটু নস্টালজিয়ায় চলে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার সঙ্গে রাখি গুলজার, শর্মিলা ঠাকুর, আচ্ছা জয়া ভাদুরী, রাজেশ খান্না, কার না, মানে তখন আপনি তো যখন প্রথম কাজ মানে শত্রুঘ্ন সিনহা, ধর্মেন্দ্র মানে বলতে গেলে এসে উত্তম কুমারকে প্রণাম করছে, আপনার বইতেই পড়লাম। তো সেই মুহূর্তটা একটু বলুন, কিরাম লাগছিল উত্তম কুমারকে যখন ওরা প্রণাম করছে? গর্ব হচ্ছিল। সেটা কোন সিনেমার সেটে, কি পুরোটা একটু বলুন। উত্তমদা, আমি তো দেখলাম অমানুষ থেকে ওখানে, তার আগে আমি উত্তমদাকে দেখিনি, মানে বলে কলকাতাতেও কোন স্টুডিও যায়নি আর দেখিও নি। ওনার ফ্যান ছিল, ওনার সব ছবি দেখেছি, এবং স্টেজে অভিনয় করতাম ওনাকে নকল করে এরকম। তো যখন উত্তমদা অমানুষ করছে আমাদের, তখন দেখতাম অমানুষের সেটেতে ধর্মেন্দ্র আসছে, অমিতাভ বচ্চন আসছে, সে উত্তমদাকে প্রণাম করছে। তার সত্যি ভালো লাগতো যে উত্তমদা এত বড় অ্যাক্টর, এত ভালো ওদের কাছে ওনার ইয়েটা, যে ওরা প্রণাম করছে, তখন খুব ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। আমার সঙ্গে ওনার যখন যোগাযোগটা হলো, আজ থেকে কত বছর আগে? 2018-তে। তো তারপরে তুমি কি করে এত দ্রুত, মানে মানে এত মানে তোমার ভেতরে ছোটবেলা থেকেই ছিল, হ্যাঁ, তারপরে কি হলো একটু বলো। ওই যে বললাম 25 বছর অপেক্ষা, আমি দুম করে কাউকে বলতে পারি না যে আমাকে এনার সঙ্গে দেখা করিয়ে দেবে বা ওনার সঙ্গে, ওটা আমার সমস্যা। কিন্তু বাবির পুরনো অ্যাসোসিয়েট এবং এখন খুব নামকরা পরিচালক প্রেমেন্দ্র বিকাশ চাকি, তখন আমি তার সাথে একটা কাজ করা শুরু করেছিলাম। তখন আমি চাকিদাকে সাহস করে বললাম যে তুমি তো স্যারকে এত বছর ধরে চেনো, ওনাকে একবার গিয়ে বলবে আমি ওনার খুব বড় ফ্যান এবং একবার জাস্ট প্রণাম করতে চাই আর অটোগ্রাফ নিতে চাই। তো বাবিকে যখন আমি প্রথমবার মেসেজ করেছিলাম, বাবি অ্যাকচুয়ালি রিপ্লাই দেয়নি আমাকে মেসেঞ্জারে, কারণ ওরকম মেসেজ বাবির কাছে এখনো সারাদিনে প্রচুর আসে, একবার দেখা করতে চাই, একটু ইয়ে করতে চাই। এবার বাবি তো বুঝতে পারছে না আমি কে, এবং আমি যে কাজ করা শুরু করেছি সেটাও উনি অতটা জানতেন না তখন। তারপরে যখন চাকরিতে গিয়ে বললেন, তখন বাবি রিকালেক্ট করতে পারলো যে হ্যাঁ এরকম একজন আমাকে, এবং সেইখান থেকে আমি বললাম যে আমার বিয়ে, তখন আমার সামনেই আমার বিয়ে ছিল। আচ্ছা, আমি আপনাকে একটা কার্ড দিতে চাই আমার বিয়ে, কারণ সত্যি কথা বলছি গেস্ট লিস্টে বাবির নাম সবার উপরে ছিল। আচ্ছা, আমি জানতাম উনি আসবেন না, কারণ উনি আমার সঙ্গে আমাকে চিনেই না। তো বাবি তখন একদিন আমাকে নন্দনে যেতে বললেন, তখন ফেসবুক মেসেঞ্জারে কথা হচ্ছে, তুমি একদিন নন্দনে এসো। তখন বাবি কোনো একটা সিনেমার বোধহয় প্রিভিউ দেখছিলেন। আচ্ছা, এবার প্রিভিউতেই ছিল, প্রিভিউতে ছিল। এবার প্রিভিউ আমি তখন ফার্স্ট টাইম দেখলাম, আর ওটা তো পুরো আইডালাইজ মনে হয় না, যেটা এত বছর যাকে তুমি আইডালাইজ করেছো, হিরো ওয়ার্শিপের মতো তাকে সামনাসামনি দেখা। আমি কার্ডটা দিয়ে এটাই বলেছিলাম, এই আমার বিয়ের কার্ড, আমি জানি আপনি আসবেন না, কিন্তু আপনি এলে আমি খুব খুশি হব। তারপরে আমি সমস্ত ছবির ডায়ালগ সিকোয়েন্স পুরো গড়গড় করে বলে গেছিলাম, অ্যান্ড হি ওয়াজ ভেরি ইমপ্রেসড যে আমার ছবি কেউ এত মন দিয়ে দেখেছিল, মানে খুব খুশি হয়েছিলেন। সেটা হচ্ছে আমার কোভিডের আগে লাস্ট দেখা। তারপরে 3 বছর পুরো কোভিডে চলে গেল, মেসেজেই যোগাযোগ হতো। আমার তখন অলরেডি বিয়ে হয়ে গেছে, সেরকম তো কাজ তখন হতো না, বেরোনো হতো না মানুষের কারণে। মেসেজে আপনি খেয়াল রাখবেন স্যার, নিজে ইয়ে করবেন, এইসব চলতো। তারপরে মাঝখানে 2022-এ মামা চলে গেল, আমি আমার স্ত্রী মারা যাওয়ার পরে, হ্যাঁ, এবার তার কিছু তোমার সঙ্গে ওনার আলাপ হয়েছে? কোনোদিন না। এবং ওই জিনিসগুলি খুব অদ্ভুত, সেটা বলছি আস্তে আস্তে। মানে কিছু মাস পরে যখন আমি ফোন করলাম, বাবি ভীষণ রেগে গেছি আমার উপর, মানে খুব তখনও কিন্তু আমাকে অতটা ভালো করে চেনেনি না, ওই মেসেজেই কথা, স্যার নিজের খেয়াল রাখবেন যেটা বললাম। কি দরকার আমার বাড়িতে আসার, কোনো দরকার নেই, আমি ভালো আছি এখন না। এবার ওরকম একটা টোন শুনে তোমার কিন্তু একটু অদ্ভুত লাগারই কথা বা রেগে যাওয়া উচিত। আমার না মনে হলো কিছু একটা হয়তো গন্ডগোল হচ্ছে, মানে হি ইজ নট ওয়েল।
হয়তো ওনার শারীরিকভাবে বা মানসিকভাবে উনি হয়তো ভালো নেই। আধ ঘন্টা পর আমার নিজেই কল করলেন, আচ্ছা আমি তোমার উপর একটু চেঁচিয়ে ফেলেছি, তখন বলেছিলেন যে একটা সিকিউরিটি গার্ডের সাথে বোধহয় ইস্যু বা একটা কিছু বলেছিলেন, কিন্তু আমার তখন মনে হয়েছিল উনি একদম ভালো নেই। তারপরে আমি চাকিদার সঙ্গে আরেকবার যোগাযোগ করে, আমার তখন কোম্পানির 10 বছর জাস্ট কমপ্লিট করলো, তো আমি ওনার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম, চাকিদাকে যোগাযোগ করে আমি এলাম ওনার বাড়িতে। সত্যি বলছি আমার দেখে খুব একটা ভালো লাগেনি, মানে বোঝাই যাচ্ছিল উনি মানসিকভাবে শারীরিকভাবে একদমই ঠিক নেই। ব্যারাকপুর নিয়ে প্রচুর গল্প হলো, দুজনেরই সেম জায়গায় অলমোস্ট বাড়ি ছিল, বড় হয়ে ওঠাও না, আর একই জায়গায় ঘুরতে যাওয়া, এইসব নিয়ে প্রচুর গল্প। তারপরে আমি চলে গেলাম বাইরে হায়দ্রাবাদে। ওখানে ফিরে এসে আমি শুনলাম হসপিটালে ভর্তি হলো। ওখান থেকেও কিন্তু আমি যোগাযোগ রেখেছি হায়দ্রাবাদে, কারণ তখন উনি নন্দনে যাওয়া ছেড়ে দিয়েছেন। আচ্ছা, সেটারও একটা খুব মানে ইমোশনাল কারণ আছে। বাবির পরে যখন আমি জিজ্ঞেস করেছি তুমি নন্দনে, তখন আপনি বলতাম আপনি নন্দনে কেন যাচ্ছেন না, এইভাবে তো আপনি আরো বেশি মানসিকভাবে ভেঙে পড়বেন বা করবেন। বাবির ব্যাপারে কারণটা বলেছিল, আমি যখন আগে ফিরতাম মাম্মা দরজাটা খুলতো এবং ঢুকেই জিজ্ঞেস করতো কি ছবি দেখলে গল্পটা বলো। এখন ওই একা ঢুকতে বাবির খুব কষ্ট হতো দরজাটা খুলে, ওইবারে ওই মানুষটাকে আর সে পেতেন না। তো সেই জন্যই আস্তে আস্তে আরো বন্ধ। আর মাঝখানে আমরাও দেখেছিলাম যে প্রভাত দা একদম একা হয়ে গেছেন এবং উনি বলছেন আমাকে কেউ দেখতে আসে না, একা হয়ে রয়েছি। এত মানুষকে, সত্যি তো কতজনকে উনি চান্স দিয়েছেন। প্রথম আমি যতটুকু বাবির কাছ থেকে বা অন্যদের কাছ থেকে শুনেছি, আগে আশেপাশে মানে বাবিকে সবসময় ঘিরে থাকতো লোকজন, প্রচুর লোকজন। সেটে বাবি মধ্যমণি ছিল, যে কোনো অভিনেতা অভিনেত্রীর থেকে বেশি বাবির ইম্পর্টেন্স একটা। এবং বাবি গল্প, প্রথম কথা উনি মানে পরিচালক জগতের উত্তম কুমার বলা যায়, কারণ উনি স্টাইলটা ওরকম নিয়ে থাকতেন এবং উত্তম কুমার হওয়ার তো স্বপ্নও দেখেছিলেন। যেটা ভীষণ বড় কোন, বাবি ভীষণ গল্প করতে ভালোবাসে। বাবির ওই জন্যই সেটে যখন শুটিং হয়তো ব্রেক চলছে বা লাঞ্চ চলছে, বাবি সবাইকে নিয়ে গল্প করতেন, বাবি কখনো একা খেতেন না। কিন্তু তারপরে যখন উনি ছবির দুনিয়া থেকে সরে গেলেন, তখন পুরোপুরি এটাই হয় মানুষের। বাবির অসুবিধা ছিল না, এটা অনেকেই হয়তো প্রথমে ভুল বুঝেছেন। অ্যাকচুয়ালি মাম্মা যতদিন বাবির সঙ্গ ছিল, বাবির অ্যাকচুয়ালি কোনো প্রবলেম ছিল না, কারণ বাবি ওই টাইমিংটা বুঝতো জীবনে, যে এইটা হয়ে গেছে, আই এম ডান, এবার আমি আর ছবি করবো। কিন্তু যেহেতু মাম্মা ছিল সঙ্গে, বাবির কিন্তু অতটা কষ্ট হতো না। যেই মাম্মা চলে গেল তখন একা কিন্তু কি হয়, বাবি আরো বেশি ফিল করতে শুরু করলো। আর তখন আমিও বাবির লাইফে অতটা ইনভলভ ছিলাম না। প্রভাতা, একটা প্রশ্ন করি যে আপনার প্রত্যেকের মানে বৌদির কথা সরাসরি জিজ্ঞেস করি, এই যে আপনার ইন্সপিরেশন বৌদি, মানে আমি তো বইতে পড়েছি, সত্যি একজন মানুষের এরকম তৈরি হয়ে ওঠার পেছনে তো তার একটা অবদান থাকে। অবদান তার স্ত্রী নিশ্চয়ই হয়, বা কোনো মহিলার অবদান হয়। তো আমার পেছনে ছিল আমার স্ত্রী জয়শ্রী। যদি আমাকে ইন্সপায়ার না করতো, বাবার সব বিপদ আপদের পাশে না দাঁড়াতো, মানে এমনও দিন কেটে যখন হয়তো বম্বেতে আমার রোজগার বলতে কিছু নেই, অনেক হয়েছে, আমি অ্যাক্সিডেন্ট ছিলাম তখন জয়শ্রী যে গয়না বিক্রি করেও সংসার চালিয়েছে, এতখানি স্যাক্রিফাইস করেছে। তো এবং তার সঙ্গে সঙ্গে ইন্সপায়ার করেছে যে ভেঙে পড়ো না, ঠিক হবে হ্যান্ড। তো আমি ন্যাচুরালি আজকে যেটুকু হয়েছে আমার স্ত্রীর জন্যই আমি এগোতে পেরেছি। এটা তো একটা একটু মজা করছি, সেটা যে স্ত্রীর জন্য এত কিছু, যে স্ত্রীকে ভালোবাসেন সে সব তো মানলাম, কিন্তু এত নায়িকার সঙ্গে কাজ করেছেন, এত করছেন, আপনার কখনো পরকীয়া প্রেম হয়নি? প্রেমে পড়িনি, বন্ধুত্ব হয়েছে অনেকের সঙ্গে। তাই? হ্যাঁ, অনেকে বন্ধুত্বটাকে প্রেম বলে ভাবছে হয়তো। আমি কাজ করার সময় বন্ধুর মতো করে কাজ করি, আড্ডা মারি, হই করি। সেটা বলছি না, সত্যি সত্যি যেরকম লোকে প্রেমে পড়ে সেরকম প্রেম হয় না? তুমি দেখতে পেতে রাস্তায় ঘাটে কোথাও, কোনো হোটেলে, কোনো রেস্টুরেন্টে, গোপনে তো কত কিছুই হয়, সেরকম কিছু হয়নি? মানে বৌদি একেবারে আপনাকে? না, বৌদি কাজ দরকার ছিল না, মানে আমার সেভাবে প্রয়োজন মনে করি। আচ্ছা, তখন ভাবি ভীষণ একাকিত্ব চলে যাচ্ছে, মানে ওটা হচ্ছে আমি ওই কিছু কয়েক মাস পরই আর কি, মামা চলে যাওয়ার কয়েক মাস পরে। তারপরে যখন উনি ওই 2023 ফেব্রুয়ারিতে হসপিটালে ভর্তি হলেন, তখন থেকে তো তুমি হালটা ধরলে। তখন আমার মনে হলো ছোটবেলা থেকে আমি যাকে এতটা ভালোবাসি, এতটা সম্মান করি এবং যার মতন হতে চেয়েছিলাম, আমি তাকে এইভাবে কি করে লাইফে হেরে যেতে দেবো। তখন আমি আমার বাবা মাকে গিয়ে ফার্স্টেই বললাম যে আমার মনে হয় তোমরা যেরকম আমার রেসপন্সিবিলিটি বা আমার বাড়ির অন্যরা আমার রেসপন্সিবিলিটি, আমি বাবির ভালো থাকার রেসপন্সিবিলিটিটা আমি নিতে চাই। তো বাবা মা দুটো কথা বলেছিল যে এটা একটা খুব বড় দায়িত্বটা ভালো করে পালন করো, অ্যাবান্ডন করো না কোনো দিন, কারণ তাহলে কিন্তু উনি আরও বেশি ভেঙে পড়বেন। আর দ্বিতীয় হচ্ছে কোনো দিন কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে আমরা আছি, আমাদেরকে জানিও, কোনো যা সাহায্য বা হেল্প লাগে হোয়াটএভার আমরা আছি। তারপরে আমি আমার হাজব্যান্ডকেও জানিয়েছিলাম একই কথা, তবে থেকে চলছে।
দেখাশোনা বন্ডিং। তো হাজবেন্ড কি করে? অ্যামাজনে আছে, অ্যামাজনে উনি কলকাতাতে? না না, ও হায়দ্রাবাদে থাকে। আমি প্রত্যেক মাসে যাতায়াত করি। ও, তুমি প্রত্যেক মাসে যাতায়াত করো? আচ্ছা আচ্ছা কাজ সামলে সব সামলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আপনাকে প্রভাত দা একটু জিজ্ঞেস করি যে আপনি তো ধরুন মানে কে নয়, আমি যেহেতু বড় ক্লাবস্টিকে এটা তো দেখতেই পাচ্ছি, প্রসেনজিৎ, চিরঞ্জিত, মিঠুন চক্রবর্তী, ত্রয়ীতে মিঠুন চক্রবর্তী, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, সবার সঙ্গে আছে, ভিক্টর ব্যানার্জি আছে। এবার যদি আমি দুজন করে ধরি, ধরুন প্রসেনজিৎ, চিরঞ্জিত, এদের দুজনের একটু তুলনামূলক, আমি কারুকে এক দুই কিছু বলছি না, দুজনেই ভালো অ্যাক্টর, ভালো অভিনেতা। দুজনেই ভালো, দুজনের মানে গড়নের দিকটা, দুজনের দুজন তো দু রকমের, সেই রকমটা যদি একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, যেমন চিরঞ্জিতের কতগুলো মানে কিছু রোল আছে যে খুব ভালো শুট করে, অ্যাকশন ফিল্ম হলে খুব ভালো হয়। প্রসেনজিৎ আবার রোমান্টিক ছবি হলে ভালো হয়। আচ্ছা, তফাৎটাই এইটা। আর যদি আমি বলি মানে আপনি তো রাজেশ খান্না, অমিতাভ বচ্চন এটা লিখেওছেন আর আমরা জানিও, সেই যে ট্রানজিশনের সময়টা যখন রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চন মানে দিকটা মানে হিরো হচ্ছেন বম্বেতে, সেই সময়টা তো আপনি ওখানে আপনি তো ছিলাম। হ্যাঁ, তো সেই সেটাতে অমিতাভ তো বললাম না, ওই যে পরপর কতগুলো ছবি সিলভার জুবলি, গোল্ডেন জুবলি ইত্যাদি হয়ে গেল অমিতাভের। তার আগে রাজেশ খান দিয়েছেন, কিন্তু তখন রাজেশ খান একটু পড়ন্ত, মানে একটু তার ছবি মোটামুটি লোকের ভালো লাগছে তেমন ভাবে, সেই সময় অমিতাভ উঠে গেল অ্যাকশন ছবি দিয়ে এবং ওই জায়গাটা দিয়ে দিল। প্রভাত দা, এই যে বাবু মশাই শব্দটা, যেটা আনন্দে বাবু মশাই, সেটা নিয়ে কিন্তু একটা গল্প আছে। হ্যাঁ, সেই গল্পটা আপনি একটু বলেন, কে কাকে বলতো, কিভাবে বাবু মশাইটা? রাজ কাপুর বলতেন ঋষিকেশ মুখার্জিকে বাবু মশাই। স্ক্রিপ্ট লেখার সময় ঋষিকেশ মুখার্জি মনে হয় ওই কথাটা ভালো লাগতো, বাবু মশাই, এটা কোথায় লাগানো যায়, তো তখন উনি এই কথায় লাগিয়েছিলেন আনন্দে। আর ছবিটা বোধহয় মানে প্রথমে অমিতাভ বচ্চনের করার কথা ছিল না? না, শুনিস না, যাই না, ওটা আমি যাই না। আচ্ছা 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 আচ্ছা, প্রভাত দা, এই যে অনুসন্ধানের যে বিখ্যাত দৃশ্য, ফেটে গেল কালিরামের ঢোল, তো সেটা কোথায় শুটিং হয়েছিল, কিরম হয়েছিল যদি একটু বলেন? এটা দার্জিলিং এ হয়নি, এটা হয়েছিল বোম্বেতে, ফিল্ম সিটিতে। আচ্ছা, পাহাড়ের উপরে। তো খুব মজা, দুজনেই খুব মজা পেয়েছিলেন, মানে অমিতাভ এবং আমজাদ দুজনেই গানটা শুনে খুব মজা পেয়েছিলেন, বেশ মজা করে করেছেন। কোনোরকম ওদের দুজনের সম্পর্ক কিরম ছিল? ভালো বন্ধু। আর শর্মিলা ঠাকুরের সঙ্গে আপনার রিলেশনটা কিরকম ছিল? ভালো, কাজে হয় ভালো। না, কোনো ঘটনা আপনার মনে আছে? ঘটনা যেগুলো একবার একটা ঘটনা হয়েছিল, ওকে বেশিরভাগ ডাকতে গেলেই ও তার মেকআপ করতে দেরি হবে এখন। তো একদিন আমি আমার সত্যি বলে যা দেরি ফেরি করতে হবে বলে চলে আসতে, উত্তম দাঁড়িয়ে আছে রেডি হয়ে, আমি যে বলেছি, ও রেগে মেগে বেরিয়ে এলো, এসে যাচ্ছি, ওখানে ইয়ে গাছ ছিল, কলকা ফুলের গাছ ছিল, কলকা ফুল পেড়ে দেবে, আর সেখান থেকে দেখা যাচ্ছে শক্তিটা আর্টিস্টের কাছেই, মানে শক্তি সামন্ত, উত্তম কুমার সব দাঁড়িয়ে আছে। তাই ফুল কয়েকবার চেষ্টা করে পেড়ে দিয়েছি ওরা। সেইটা শক্তিটা, আমি যেতে বলে আমি এখানে বসে দাঁড়িয়ে আছি, এবার সব শুনে ওয়েট করছি, আর তুই ফুল পাড়ছো ওখানে, খুব বকুনি খেয়েছিল। তারপর পাশ থেকে শরীর করে কিরম বকুনি খাওয়ালাম, আমাকে ডাক্তার গেছে, খেলে তো বকুনি, দুষ্টুমি আর কি, মজা, দুষ্টুমি। তো এখন আর এদের সঙ্গে আর মানে তোমার ভালো বলেছিলেন, তুইও তেমনি বোকা, যখন কোনো মেয়ে গোলাপ ফুল যাবে বুঝবি এটা অন্তর থেকে চেয়েছে, কলিকে ফুল কেউ চায় নাকি। আর ওই যে দৃশ্যটা আপনি সেই লঞ্চের মধ্যে একটা মারপিটের দৃশ্য, যেটা গিয়ে উত্তম কুমার গিয়ে বাঁচাবে, হ্যাঁ, ওটাতে আমার মজা হয়েছে। ওটা যে আমি সত্যি বলি যে তোমার এই করবে, শরীরে টাচ করবে, আপনি একটা মানে খারাপ লোকের চরিত্রে অভিনয় করছিলেন ওটা, হ্যাঁ, যে আপনি শর্মিলাকে গিয়ে ধরবেন। তো আমি ধরার আগে উত্তম তোমাকে মেরে দিই, মানে সে ঢুকে পড়েছে সের মধ্যে, আর আমাকে মানে মাথার চুল ধরে সরিয়ে দিই। তারপরে বললাম যে উত্তম দা এটা কি করলেন, আমি শরীরে ধরতাম, ধরতে দিলেন না। শুটিংয়ের পরে অবশ্যই তখন শুনলেন ধরলাম, ধরো না, আমি তো দাঁড়িয়ে আছি এখানে। এটা তো মানে সত্যি তখনকার দিনের। আচ্ছা, তখনকার এই যে পরিবেশটা, সেটা কি খুব ঘরোয়া ছিল সবসময়? খুব ঘরোয়া।
এবং এখন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আমি যখন এখানে এসেছিলাম শুটিং করতে, ছবি করতে, বেশ ঘরোয়া ছিল পরিবেশ, খাওয়া দাওয়া হতো, আড্ডা হতো। এখন দেখি সেটা হয় না। অনেকেই বলে এখন পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। তুমি যে এই যে ভাবছো আবার ওনার সঙ্গে একটা প্রোডাকশন হাউস তৈরি করেছো, হ্যাঁ, কি ইয়েটা প্রভাত প্রোডাকশন, সেটার ব্যানারে কি নতুন কিছু তুমি ভাবছো? প্রথম কথা হচ্ছে, যেহেতু আমার অলরেডি একটা 11 বছর ধরে আমি একটা কোম্পানি রান করছি, তো মানে আমার না আস্তে আস্তে এই বিজ্ঞাপনের অনেকেই আমাকে অ্যাপ্রোচ করতে শুরু করে দিয়েছিল। এবার বাবির এই একটা অধরা স্বপ্ন, সেটাও আমি জানতাম যে বাবির একটা নিজের প্রোডাকশন হাউসের একটা অনেক দিনের স্বপ্ন ছিল। এবং বাবি যখন নিজে শুটিং করতেন প্রতীক, তখনই ওনাকে বাদবাকি অভিনেত্রীরাও বলেছিলেন যে আপনি নিজেই একটা প্রোডাকশন হাউস খুলুন, আমরা আপনার পাশে আছি। কিন্তু সামহাও বাবি তখন এই প্রোডাকশন, ডিরেকশন এইগুলো একসাথে করতে চাননি। কিন্তু স্বপ্ন তো মানুষের থেকে যায়। তো আমি মনে হলো যে যদি আমি অ্যাডের জন্য এই কাজটা করি, তাহলে এটা নতুন প্রোডাকশনের আন্ডারে হবে না কেন? আর প্রোডাকশন হলে সেটা বাবির নামেই হওয়া উচিত। কারণ তাহলে আমার কি হয়, আমার যেটা মনে হচ্ছিল, এটা ফার্স্ট অফ অল তো বাবিকে একটা গিফট, সেকেন্ড হচ্ছে বাবির নামটা লেগেসি হিসেবে থেকে যাবে। ছিল একদম, হ্যাঁ, প্রভাত প্রোডাকশনস। আমার কাছে এই নামটা খুব ইম্পর্টেন্ট। এখন বাবি এই প্রোডাকশনে প্রথমে আমরা বিজ্ঞাপন দিয়ে শুরু করেছি। আপাতত এখন কি বিজ্ঞাপন করেছো? আমরা আপাতত হসপিটালের সাথে আমাদের একটা চুক্তি আছে 3টে বিজ্ঞাপনের, আপাতত ওটারই কাজ চলছে। একটা হয়ে গেছে অলরেডি, বাবির বন্ধু, পুরনো বন্ধু দীপঙ্কর দে আর অনুষ্মা মজুমদার, তারা প্রথম ইয়েতে কাজ করেছেন আমাদের সাথে। আচ্ছা, তো সেটা কোন নার্সিং হোম? এটা বিপি পোদ্দারের সঙ্গে। আচ্ছা, ওনাদেরই আবার সেকেন্ড একটা বিজ্ঞাপনের কাজের এখন চলছে আর কি। তো বাবি লিখছে সেটা। গল্পটা জেনারেলি আমি ভাবি অনেক সময়, বাবিকে বলে দিই, বাবি পুরো স্ক্রিপ্টটা, ডায়লগটা বাবি রেডি করে নেয়। এখনো এতটা স্ট্রং না বাবি? এখনো মানে যেভাবে রিভিউ লেখে বা যেভাবে যা লেখে, মাথাটা পুরো একদম মাথাটা ফ্রেশ আছে। অ্যাকচুয়ালি বাবির ব্রেন অসম্ভব ভালো। হি ইজ ভেরি মেটিকুলাস, মানে এত ভালো এখনো লেখা। এবং এখনো যখন বসে গল্প করে সবাই শোনে বাবির গল্প, কারণ বাবি তো ওই কবে কি হয়েছে, কোন বছরে কি ঘটনা ঘটেছে ওইভাবে পুরো বলেন। এই গল্পগুলো তো বলার আর কেউ নেই। আর কত গল্প, মানে এত মানুষ শেষ হবে না এরকম গল্প। না, আমার প্রাইমারি কারণ বইটা লেখার এটাই ছিল, কারণ আমি যখন এত অভিজ্ঞতা এবং আমার যেটা, আমি বায়াসড ভাবেই বলতে পারি যে এই শহরে আর এরকম কেউ নেই যার বডি অফ ওয়ার্ক এতটা ছড়িয়ে। মানে বম্বের এতজন মানুষের সাথে কাজ করা, কলকাতায় এতটা পরিচিত, মানে একই সঙ্গে রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, একই সঙ্গে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি, প্রসেনজিৎ, চিরঞ্জিত, মানে না, এটা হচ্ছে আপনি শুধু টেকনিশিয়ানদের কথা, অ্যাক্টরসদের কথা বলছেন। কত বাইরে থেকে টেকনিশিয়ান বাবি এখানে এনেছেন। হ্যাঁ, তাদের তো আমরা ধরো অত নামও জানি না, কোরিওগ্রাফার, অ্যাকশন ডিরেক্টর, বম্বে থেকে, সাউথ থেকে নিয়ে এসে বাবি এখানে তার সাথে যোগাযোগ করে কাজ করেছে এখানে। মানে বাংলা ছবিকে যাকে বলে ঋদ্ধ করা একদম। এবং আমি যত গল্প শুনেছি বাবির জীবনে, তখনই আমার মনে হলো বইটা করতেই হবে। কারণ এই বাবি এখন অ্যাকচুয়ালি মনে করেন যে তার লাইফটা কি, এমন লোকে পড়ে কি আনন্দ পাবে। হি ইজ ভেরি রিলাক্টেন্ট নিজের ব্যাপারে। কিন্তু আমি যতটা শুনেছি, তারপরে মনে হলাম তুমি এরকম বই লিখতে চাইছো না। মানে এখানে বইটাতে একটা জায়গায় আছে একটু বেদনার জায়গা, যে আমি জানি না কোনোদিন অমিতাভ বচ্চন আমাকে আর মনে রাখবে কিনা ইত্যাদি। কিন্তু যদিও অত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আছে, এবং ওকে বাড়িতে ডেকে নিয়ে গেছে। মানে বলে দিই একটু যে প্রভাতদা যখন নিজে প্রথম ছবি তৈরি করবেন মনে করেন, তখন অমিতাভ বচ্চন নিজে গিয়ে সেই ছবির ক্ল্যাপস্টিক দিয়েছিলেন। এবং তার জন্য উনি প্রভাতদাকে বাড়িতে ডেকেছিলেন, এবং প্রভাতদা খুব মানে একটু সন্ত্রস্ত হয়ে গেছিলেন যে ওনাকে কি বলবে, কিন্তু সব বলে রেখেছিলেন। মানে অমিতাভ বচ্চন গেটে এবং সব জায়গায় বলে রেখেছিলেন যে প্রভাতবাবু আসবেন, এবং উনি গেছিলেন, কথা বলেছিলেন, এবং অমিতাভ বচ্চন গেছেন। প্রভাতদা, কেন মনে হয় যে অমিতাভ বচ্চনের সঙ্গে এখন যোগাযোগ করলে উনি আপনাকে সেইভাবে আপনার তো ইয়েতে ফিল্ম ফেস্টিভ্যালে দেখা হয়েই যায়? আমি যাই না ফেস্টিভ্যালে। ও কোনটা ফিল্ম ফেস্টিভ্যালে গেছি আমি, ওর কাছে যাইনি আর কি। ও, কারণ যদি যেতে না, মানে যদি কথা না বলে আরো খারাপ লাগবে। কিন্তু আপনারা এত কাছাকাছি থাকেন তো, তাহলে যাই যা হয়নি, হয়ে ওঠে। ও প্রভাতদা, আপনি তো ফেস্টিভ্যালে এবারে তো নিশ্চয়ই জুরি আছি, আমি জুরি আছেন। আচ্ছা আচ্ছা, মানে যে ছবিগুলো দেখা হবে তার সেগুলো আগে আমরা দেখে নিই কোনটা। তো 300 ছবি আছে বাইরে থেকে, 300, 250 এরকম। তার মধ্যে থেকে কোনটা 20-25 চুজ করতে হবে।
সেখানে আমরা 10-12 জন আছি, ওইগুলো দেখে চুজ করে দেবেন। ঠিক আছে, তো আপনি তো উদ্বোধনী অনুষ্ঠানেও যাবেন, এবারও যাবেন আশা করি। হ্যাঁ যাবো, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা হচ্ছে যে এটা মানে একেবারে প্রথম কথায় চলে যায়, সেটা হচ্ছে একদম গোড়ার কথায় আবার ফিরে যাই, মানে যাকে আপনাদের ভাষায় বলে ফ্ল্যাশব্যাক, সেটাতে ফিরে যায়। সেটা হচ্ছে যে আপনার এই বাংলা মানে হিন্দি জগতে তো আপনি চলে গেছিলেন, অভিনয় করবেন বলে চলে গেছিলেন, এবং সেখানে গিয়ে আপনি পরিচালকের সহপরিচালক হয়ে গেলেন। এবারে সেইখান থেকে আবার বম্বেতে পুরো কাজটা করে আপনি যখন আবার কলকাতায় ফিরলেন, বাংলায় ফিরলেন, সেটা কি দিয়ে শুরু করলেন? বম্বেতে আমি যখন ছবি করলাম জিন্দেগানি, সেটা শেষ করতে লেগেছিল 2 বছর। ডেট আর্টিস্টদের ডেট নিয়ে খুব প্রবলেম। ওয়ার আমি প্রতিকার এগুলো করলাম 1 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে। তো আমাকে এখানকার প্রডিউসাররা বলছে যে এখানে 2 বছর 4খানা ছবি করতে পারবি, ওখানে 1খানা ছবি করবি। তো কোনটা কেন ওখানে প্রবলেমটা হয়েছিল? আর্টিস্টদের ডেট আমার শুধু না, সকলেরই হয়। হ্যাঁ, এবং আরো মুশকিল হচ্ছে যে প্রডিউসার যদি মানে ভালো প্রডিউসার না হয় তাহলে আরো ঝামেলা হয়। আর যদি টাকা পয়সা ঠিক মতো না দিলে, মানে অনেক কিছু ঝামেলা আছে বম্বে ছবি করার। তো সেগুলো আমি ফেস করতে চাইনি। আমি এখানে অনেক মানে আপনি যে জীবনে প্রথম অ্যাকশন কাট এগুলো যে বললেন, হ্যাঁ, এই এক্সপিরিয়েন্সটা তো আপনার ত্রয়ী থেকে হয়। হ্যাঁ, সেই ঘটনাটা কিভাবে হয়েছিল একটু বলুন। ওইতে তখন মিঠুন শক্তি সম্বন্ধে ছবি করছিল একটা খোয়াব বলে, আমি সেখানে অ্যাসিস্ট্যান্ট ছিলাম, চিফ অ্যাসিস্ট্যান্ট। মিঠুনের বাংলা ছবি করছিল ত্রয়ী, তো ওইটার শুটিং হওয়া করছিল বম্বেতে, মানে অল্প পোর্শন, 4-5 দিনের শুটিং, বাকি এখানে হয়ে গেছিল সব। সেই 4-5 দিনের শুটিং করতে গেছে ডিরেক্টর আর প্রডিউসার, কিন্তু ওখানে গিয়ে ডিরেক্টর অসুস্থ হয়ে পড়ে, গৌতম চক্রবর্তী। তখন মিঠুন আমাকে বলে, তুই তো একদিন কাজ করছিস, শুনতে তো এই ছবিটা বাকিটা তুই করবি 3 দিনের কাজ। ওই 3 দিনের কাজ আমি করেছিলাম। তার প্রথম ওই স্টার্ট সাউন্ড অ্যাকশন কাট বলেছিলাম। মানে ওটা দিয়ে আপনার মানে বাংলা পরিচালনাটা শুরু। তারপর আরো কয়েকটা পরিচালনা এরকম মানে একটা মানে হাত পাকিয়েছে, একজন অসুস্থ হয়েছে, সেটাতে হাত পাকানো, এরকম আরো 2টো ছবিতে হয়েছে। আচ্ছা, মেহেন্দি না মেহেন্দি ছবিতে হয়েছে, তো অসুস্থ হয়ে গেলেন। তারপরে প্রতিকার মাদারও একই ঘটনা, অসুস্থ হয়ে গেছিলেন। অসুস্থ। শর্মিলা ঠাকুর তখন প্রেফার করেছিল যে ওনাকে দিয়ে শেষ করাতে হবে, যেহেতু শর্মিলা ঠাকুর ওনার সঙ্গে এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, এরকম 3টে ছবিতে একই ঘটনা ঘটেছে, ডিরেক্টর অসুস্থ হয়েছে এবং উনি শেষ করেছেন। হ্যাঁ, এইভাবে উনি বাংলায় এসেছেন, তাই তো? হ্যাঁ, তখন প্রোডিউসার এক ছিল, প্রোডিউসার ছিল প্রণব বসু ছিলেন। আচ্ছা, নাসিরুদ্দিন শাহ প্রথম বাংলা ছবি বোধহয় আপনার সঙ্গেই করা, তাই তো? অবশ্যই। এবং তারপরে অনেক দিন বাদে হালে, মানে বোধহয় বহু যুগ বাদে হালে একটা ছবি এখন করলেন আমার সঙ্গে। তখন ওই বলবো খোয়াব ছবিতে নাসিরুদ্দিন ছিল, তো আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকলেও আর্টিস্টদের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যেত, ভালো আন্তরিক সম্পর্ক তৈরি হতো। তো নাসিরের সঙ্গে হয়েছিল। তো আমি যখন এটা করার কথা হলো প্রথম প্রতিদান, তখন প্রথম কথা বলছিলাম ড্যানির সঙ্গে। আচ্ছা, ড্যানি তখন লালকুটি করেছিল। হ্যাঁ, তো ড্যানি একটা এমন টাকা চাইলো যেটা আমার প্রডিউসার রাজি হলো না, কোনো বসু হলেও কম টাকা যদি কোনো আর্টিস্ট পয়সা দেখ। তো আমি নাসিরের কাছে গেলাম, নাসির গল্প শোনালাম, খুব ভালো লেগেলো। কিনে বলে, বলছে টাকা পয়সা কোনো ব্যাপার না, যা হোক দিও, আমি করবো। আচ্ছা, ওই অ্যাটিটিউডটা দেখছিলাম ভালো, তো কিনেছিলাম। এবং তারপরে কোনো পরিচালক আর ওনাকে নিয়ে ছবি সাহস পায় না অনেকের কাছে, মানে অনেকে মনে করে ও পাগল টাইপের লোক, একটু খামখেয়ালি লোক আর কি, এবং মুখের দুমদাম বলে দেয় খারাপ কিছু বলে, তো অনেকে ভয় পায় মনে হয়। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, প্রতিদানের স্ক্রিপ্ট সবার আগে ভাবে উত্তম কুমারকে শুনিয়েছি। আচ্ছা, হ্যাঁ, উত্তম কুমার বাড়িকে শুনেছিলাম, ওরা খুব ভালো হয়েছিল। তখন বলেন যে দেখ, স্ক্রিপ্টটা খুব ভালো, ছবি কর, হিট করবে, কিন্তু ওই রোলটা আমাকে মানাবে না, যেটা নাসির বললো, ওটা কম বয়সী ছেলে ক্যারেক্টার, আমাকে মানাবে না, অন্য সব ভালো গল্প নিয়ে করবো। তখন আমার লাঠি মাথায় এসেছিল, লাঠি যখন লিখলাম তখন উনি নেই, দুর্ভাগ্য আমার। আপনি লাঠি এবং শ্বেত পাথরের থালা দুটোর জন্যই আপনি জাতীয় পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, আচ্ছা। আর ভিক্টর ব্যানার্জি কিরকম প্রকৃতির, তার সঙ্গে কাজের আপনার অভিজ্ঞতা? যদি খামখেয়ালি একটু, আচ্ছা, একটু খামখেয়ালি, একটু মানে
পারফেকশন চায় কাজের মধ্যে, সেটা না হলেই খেপে যায়, রাগ হয় আর কি। বাকি আরো খুব ভালো। হ্যাঁ, আর এরকম মিঠুন চক্রবর্তী my dear। সব একই, হ্যাঁ? সবাই খাম খেয়ে দিয়ে দেয়। রূপা গাঙ্গুলি, সায়ন্তিকা, শুভশ্রী, অর্পিতা, জুন মালিয়া, জুন মালিয়া, অনেককে নিয়েছে, 11 জনকে আমি অভিযোগ। ওই জন্যই তো বললাম উনি ছবি দেখে তখন মানে উনি ট্যালেন্ট হান্ট করেন আর কি। হ্যাঁ, বলেছিলেন। হ্যাঁ ভাবি বুঝতে পারে। হ্যাঁ, অনেককেই আপনি নিয়ে এসছেন, এবং মানে শ্বেতপারত থানা তো ছেলের মধ্যে টোটা, বিশ্বজিৎ, ওদের যে চৌধুরী, চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, চিরঞ্জিতকেও তো এনেছেন। প্রথম দিকে আপনার স্ত্রী দেখতে গেছিল নাগপাশ। হ্যাঁ, তখন উনি অলরেডি অভিনয় করছেন, কিন্তু ফিল্মে এস্টাবলিশমেন্ট সুপারস্টার হ্যাঁ নাগপাশ দেখতে গেছিল, তখন ওটা প্রতীকের জন্য। মামার অনেক রেকমেন্ডেশন আছে। এরপরে কোনো ছবির কথা কিছু প্ল্যান করছেন? এরকম একটা ছবি হলে হতে পারে এরকম একটু বলুন না, তাহলে আমাদের জানা হয়, একটু দর্শকরাও জানতে পারে যে কি ধরনের দিকে প্ল্যানিং আছে। ভাবি সবসময় এমন গল্প বলতে ভালোবাসেন যেটা মানুষের মনকে স্পর্শ করবে, পারিবারিক ছবি হোক, সেরকমই প্ল্যানিং তো চলছে, দেখা যাক। কারণ এখন তো ভীষণ রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এইগুলো খুব চলে। ভাবি মনে হয় না খুব একটা রহস্য রোমাঞ্চ কোনো দিকেই যাবে, ওই পারিবারিক ছবি, ইমোশনাল ছবি, ওই ধরনের, তাই তো? আমি যখন অ্যাকশন ছবি করছিলাম তখন আমার স্ত্রী ইন্সপায়ার করেছিল পারিবারিক ছবি করেন। আচ্ছা, ওর তুমি কি সবসময় মারামারি ছবি করো, পারিবারিক ছবি করো, তো ওর বলাতেই আমি চেঞ্জ করেছিলাম যে তো এখন যে প্ল্যানিং যদি আপনার কিছু হয়েও থাকে, সেটা আপনার মোটামুটি এটা তো একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন যে কার কথা ভাবছেন। স্ক্রিপ্টই হয়নি না, স্ক্রিপ্টই হয়নি, কিন্তু মোটামুটি তো থাকে যে এদের নিয়ে করবো ভাবছি। ওই তো বললাম ঠিক করবে। সত্যি বলছি, এখন এমন জায়গায় আছে, আমি রেগুলারই পুশ করছি। বাবির 4-5টা স্ক্রিপ্ট সবার আগে পড়ে আছে, সেগুলো কি কোনো সাহিত্যিকের লেখা, কোনো স্ক্রিপ্ট? না, নিজের লেখা। নিজের লেখা? নিজের লেখা। সবকটাই পারিবারিক? না, ওখানেও একটা অ্যাকশন আছে। আচ্ছা, একটা অ্যাকশন আছে, কমেডি আছে। আচ্ছা, সেইগুলোকে নিয়েও তার মানে একটা অ্যাকশন আছে, একটা কমেডি আছে, আর পারিবারিক আছে, আর দুটো পারিবারিক। মানে 4টে স্ক্রিপ্ট এখন প্রভাতদার হাতে রেডি। এবার যদি 4টে স্ক্রিপ্ট হয়, ধরা যাক, মানে হাইপোথেটিক্যালি ধরছি, তাহলে কমেডি হলে কাকে কাকে হতে পারে? কমেডিটা অলরেডি প্রায় ফ্লোরে চলে গেছিল, তারপরে প্রোডিউসারের কিছু অসুবিধা হওয়াতে। কে ছিল সেখানে? এতে রাহুল আর প্রিয়াঙ্কা ছিল। আচ্ছা, সেটা আবার সেটার নাম কোনো ঠিক হয়েছিল? পালা বদল না, মানিকজোড়। আর বাকি গল্পগুলো একটু বলো। ওই যে একটা পালা বদল ছিল, যেটা তরুণ বন্ধুরা কিনেছিলেন আমার কাছ থেকে। আচ্ছা, তো উনি করতে পারেননি, করা হয়নি। তরুণ করতে পারেননি, তো সেটা কি আপনি এখন করতে পারবেন? দেখি যদি করি, যদি ফিরে আসি এখানে তাহলে করবো নিশ্চয়ই। আচ্ছা, তাহলে পালা বদলটা কি ধরনের গল্প? পালা বদলটা একটা ছেলের নাটক করার, অভিনেতা হওয়ার স্বপ্ন, তার উপরে গল্প। কাকে ভাবছেন, কাকে হতে পারে, কে হতে পারে? 3-4 জনের নাম বলুন, একজন না হলো। এখন বাবির সবচেয়ে বড় কথা হচ্ছে, বাবি এখনো চাইছে নতুন ইন্ট্রোডিউস করতে। বাহ, এটা খুব ভালো। এখনো ইনফ্যাক্ট আমরা যে অ্যাডের কাজ করছি, আমরা দুজনেই আলোচনা করছিলাম যে এমন কোন টেকনিশিয়ান আছে যারা কাজ করছে না বা পাচ্ছে না, তাদেরকে যদি আবার ইনভলভ করানো যায়। অন্য যারা কাজ করছে না বা পাচ্ছে না, তাদেরকে আমরা সেটাই আলোচনা করছিলাম। কারণ টেকনিশিয়ানদের তো সেটা সমস্যা হওয়ার কথা না, কিন্তু যা হয় একটা সময় অনেকেরই কাজের ফ্লোটা কমে যায়, তো সেটাই আমরা আলোচনা করছিলাম যে আবার কোন টেকনিশিয়ানকে। তো আর বাকি দুটো গল্প কি আছে? অ্যাকশন আছে, চিরঞ্জিতকে নিয়ে করবো, চিরঞ্জিতকে নিয়ে করবো অ্যাকশন ছবিটা। আচ্ছা, মানে জিত হতে পারে, দেখা যাবে এখন। কিন্তু ওটার ক্যারেক্টারটার বয়স আছে। ও, বয়সের অ্যাকশনটাও বয়স্ক লোক, সেই জন্য চিরঞ্জিত ন্যাচারালি। হ্যাঁ, আর অন্যটা আরেকটার বোধহয় নাম ঠিক হয়নি, না নাম কোনদিনই ঠিক করনি ওটা। ওই চিরঞ্জিতের অ্যাকশন করার যেটা, সেটা কি নাম? ওটারও নাম নেই। পালা বদল আর এটাই মানিকটাই নাম আছে, মানিকজোড়টার নাম নেই। আচ্ছা, চিরঞ্জিত আর একটা যেটা গল্প, সেটা তো ফ্যামিলি, সেটাও বোধহয় বৃদ্ধ একজন মানুষকে নিয়ে, না বৃদ্ধ মানুষ। তো সেটা মোটামুটি চোখের সামনে কি ভেসে ওঠে? দেখা যায় মিঠুন হতে পারে। আচ্ছা,
মানে ওই একটা ওই একটু চিরঞ্জিত চক্রবর্তী বা এরকম বয়সের আরেকটা আরেকটু মিঠুন চক্রবর্তী। এই ছবিগুলো হলে তো ভীষণ ভালো, আমাদের আরো নতুন কিছু ছবি আবার মানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রভাত দা ছবি করছেন, হ্যাঁ চিরঞ্জিতকে নিয়ে প্রভাত দা ছবি করে করছেন, বাবির শরীর হেলথের উপরে। কারণ তবে সাপোর্ট সিস্টেম থাকলে কিন্তু উনি আবার হয়তো চালিয়ে যাবেন। ফিচার ফিল্ম করা শুধু তো সিনেমা শুটিং করলে হলো না, একটা এডিট আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ফলি আছে, পোস্ট প্রোডাকশনে প্রচুর কাজ থাকে, মানে পুরো সামনে ঘরের মধ্যে সাজিয়ে নিতে আর হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাবু যেটা বলে, এটা বাবিরই কথা, এখন শুটিং এর টাইম অনেক কমিয়ে দিয়েছে। হ্যাঁ, বাবিরা মিনিমাম বোধহয় 30 দিন ছবি করতে নি, এখন 12 দিন 14 দিন ছবি করতে হয়। ওইভাবে তো ইউজ টুই না এনারা, তো ওই একটা তো বড় ডিফিকাল্টি আছে। কোনো প্রযোজকের সঙ্গে কোনো রকম কোনো কথাবার্তা বা কিছু এরকম কিছু না, সেগুলো পরবর্তীকালে তোমরা আগে স্ক্রিপ্ট সারা জীবন উনি বিশ্বাস করেছেন যে স্ক্রিপ্ট ভালো হতে হবে, এবং যেই কারণে ওনার ছবি না করা, একটা সময় যে থামতে হয় সেটাও তো প্রত্যেকদিন আমাকে শেখান যে জীবনের টাইমিংটা বোঝা খুব দরকার। প্রভাত দা হঠাৎ থেমে গেলেন কেন ছবি করতে করতে? মনে হলো এখন আর আমার করা উচিত না। না, সেটা মনে হওয়ার পেছনে একটা যুক্তি থাকে। লাস্ট ছবিটা হিট করেনি, কোনটা? ভোরের আলো। ভোরের আলো এরকম তো অনেকেরই হিট করে হয় না, কিন্তু আমার মনে হলো আজ কিছু একটা গন্ডগোল হচ্ছে। মানে আপনি কি তারপরে জগতের সঙ্গে চলতে পারলেন না? শরীরটা অসুস্থ হয়ে পড়ে এইসব কারণে। এইসব কারণে তখন আপনি বন্ধ করেন। এখন আমার শরীরটা তো আবার ঠিকঠাক একটু চাঙ্গা হয়েছে, আবার হয়তো ফিরে আসা যায়, তাই তো? দেখা যাক। তো মোটামুটি আমরা এখানেই প্রভাতার সঙ্গে কথা শেষ করলাম, একতার সঙ্গে কথা শেষ করলাম। এই ক্ল্যাপস্টিক বইটা তো আমার পড়া, আপনারাও পড়বেন। এবং মানে প্রভাতদার জীবনটা না সত্যি তারাতে ভরা, তারা মানে একদম আক্ষরিক করতে। আপনি ভেবে দেখুন না যে উনি সারা জীবনটাই কাজ করেছেন তারকাদের সঙ্গে, উনি মানে ওনার কর্মজীবনটা তারকা খচিত, এবং উনি নিজে তারা হয়েও কিন্তু নিজেকে সেভাবে রাখেন না। উনি ভীষণ নিজেকে মধ্যবিত্ত এবং খুব লোকি, যেটা একটা বললো, খুব লোকি রাখেন। এবং ভবিষ্যতে যদি উনি আবার নানা রকম আবার যদি উনি ফিরে আসেন, আবার যদি উনি পরিচালনার মধ্যে আসেন একতার সঙ্গে ন্যাচারালি, কারণ ওনার শারীরিক অবস্থাটা এটা যদি মাথাটা খুব পরিষ্কার যদি আসেন, তা আমরা সেটা আমরা এনজয় করব, দেখতে পাবো, এবং আশা করি সেরকমই হবে। নমস্কার।